ওয়েলকাম টু সায়েন্স গামা। আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে আমাদের টপিক নিয়ে আলোচনা করা যাক। তোমাদের এখানে তৃতীয় শ্রেণীর যে সেপ্টেম্বর মাসে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া হয়েছে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত বিষয়ের উত্তরগুলো কিন্তু এখানে করানো হয়েছে। তো ফার্স্টে দেওয়া আছে বাংলা, তারপর ইংরেজি, তারপর স্বাস্থ্য ও শারীরশিক্ষা, তারপর আমাদের পরিবেশ, তারপর অঙ্কের উত্তরগুলো দেওয়া হয়েছে। তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এরকম যাবতীয় ভিডিওর দ্রুত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে তোমাদের বাংলার উত্তরগুলো দেওয়া হলো। তো তোমাদের দেখো একের দাগেরটা কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে আছে। তো একের দাগের একেরটা, গাঁয়ের লোক হাঁপ ছেড়ে বাঁচলো। কখন গাঁয়ের লোক হাঁপ ছেড়ে বাঁচলো? তো উত্তরটা লিখবে গৌরী ধর্মপাল এর লেখা সোনা গল্পে সরকারের লোকেরা যেদিন পাততাড়ি গুটিয়ে তাঁবু উঠে চলে গেল তখন গাঁয়ের লোক হাঁপ ছেড়ে বাঁচল। এরপরেরটা একের দাগের 2-এরটা, জীবনভর শব্দের অর্থ কী? শব্দটি ব্যবহার করে একটি বাক্য রচনা করো। তো উত্তরটা বলবে জীবনভর শব্দের অর্থ হলো সারা জীবন। জীবনভর আমি সত্য কথা বলতে চাই, একটা বাক্য লিখতে বলেছে, তাহলে জীবনভর আমি সত্য কথা বলতে চাই। এরপর একের দাগের 3-এটা, এবার কি মনে করে এই প্রশ্নের উত্তরে শ্রোতা কি বলেছিলেন? তো উত্তরটা বলবে জীবন সর্দার এর লেখা নদীর তীরে একা গল্পে উক্ত বক্তব্যটির পরে লেখক সোজাসুজি বলেছিলেন তখন ছিল শুকনো কাল, দামোদরের তখন অন্য রূপ ছিল এবং তার তীর ধরে সবজি ফসল ছিল দেখার মতো, আর এখন তিনি জল ভরা নদী দেখতে এসেছেন। তো এই অ্যান্সারটা লিখলেই হবে। এরপরে একের দাগে 4-এরটা দেখো, আমি তবে 100টা দাঁড় আঁটি, পাল তুলে দিই 4টে 5টে ছোটা। কেন কথক এমনটি করতে চায়? তো উত্তরটা লিখবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা কবিতায় কথক একটিবার 7 সমুদ্র 13 নদীর পাড়ে নৌকায় পাল তুলে পাড়ি দিতে চান, তাই কবি একথা বলেছেন। তো এইটা লিখলেই হবে। এরপর একের দাগের 5-এরটা কি বলছে দেখো, সেক্সট্যান্ট এর কাজ কি? তো উত্তরটা লিখবে সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয়। এরপর একের দাগের 6-এরটা, পর্যটন কবিতায় মহেশ দাসের গন্তব্য কোথায়? তো উত্তরটা লিখবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পর্যটন কবিতায় মহেশ দাসের গন্তব্য হল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর অর্থাৎ সান্টাফোতে। তো এরপরের একের দাগের 7-এরটা, এমনকি বুড়ো লোকের উপকারেও আসতো গাছেরা। গাছেরা কিভাবে বুড়ো লোকের উপকারে আসতো? তো উত্তরটা লিখবে প্রচলিত গল্প গাছেরা কেন চলাফেরা করে না, গল্পতে বুড়ো লোকেরা গাছের ডালে বসে যেত, তারপর সেই লোকেরা যে স্থানে যেতে চায় তাকে গাছ সেই স্থানে নিরাপদভাবে পৌঁছে দিত। তো এটাই তোমাদের অ্যান্সার। এরপর একের দাগের 8-এরটা, সানুর বাবাই বলেছিল কথাটা কি? উত্তরটা লিখবে কার্তিক ঘোষের লেখা জুঁই ফুলের রুমাল গল্পে সানুর বাবা বলেছিলেন যে মল্লিক বাবুদের বাগানে আর গাছপালা এবং পুকুর থাকবে না, সেখানে আকাশ ছোঁয়া বাড়ি তৈরি হবে। তো এই অ্যান্সারটা লিখলেই হবে। এরপর একের দাগের 9-এরটা, তাল গাছ কেবলই তাদের ডাকে, তাল গাছ কাদের ডাকে? তো উত্তরটা লিখবে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাথী গল্পে শরতের মেঘ আর বালাকাদের তাল গাছ পাতা নাড়িয়ে ডাকে। তো এই অ্যান্সারটা লিখলেই হবে। এরপর 2-এর দাগেরটা দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, প্রতিটি প্রশ্নের মান 3। 2-এর দাগের 1-এরটা কি আছে, সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদীমাতৃকা, কেন তিনি এমন নাম রেখেছেন? তো উত্তরটা বলবে গৌরী ধর্মপালের লেখা সোনা গল্পে সোনা যেখানে থাকুক নদীকে কেউ নোংরা করলে বাঘিনীর মতো ছুটে আসে, সোনা বড় হয়ে নদীকে পরিষ্কার রাখার চেষ্টা করে, সবার মধ্যে প্রচার করে কেউ যাতে নদীকে নোংরা না করে। পাঠশালার সংস্কৃতের দিদিমণি তাই সোনার নাম রাখেন নদীমাতৃকা, অর্থাৎ নদী যে মেয়ের মা। এরপর 2-এর দাগের 2-এরটা, ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে, কথাটির তাৎপর্য কী? উত্তরটা লিখবে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা নদী কবিতায় কবি নদীর চলার সঙ্গে নিজের জীবনের চলার তুলনা করেছেন। নদী কখনো একই রকমভাবে সারাটা পথ সোজাভাবে চলে যায় না, তার গতিপথ আঁকাবাঁকা। কবি বলেছেন যে নদী যদি সোজা পথে চলে তাহলে তিনিও নদীর সঙ্গে সারা জীবন সোজাভাবে পথ চলতে পারতেন, কারণ পথের মানুষজন কবিকে সোজা পথে চলার পরামর্শ দেয়। তাদের মতে সোজা ও সহজ পথই জীবনের সেরা পথ, তার থেকে বিচ্যুত হওয়া একদমই ভালো নয়। তো এর পরের কোয়েশ্চেনটা 2-এর দাগের 3-এরটা, মনু আমার কথা শুনে হেসে ফেলল, কোন কথায় মনু হেসেছে? তো উত্তরটা বলবে
জীবন সর্দারের লেখা নদীর তীরে একা গল্পের লেখক যখন মনু মাঝিকে বলেছিলেন দামোদরের চরে ওই যে আসানসোল থেকে আদ্রা লাইনে দামোদরের ওপর দামোদর স্টেশনের সেখানে নদী খুব চওড়া, তবে জল নেই। তার চড়াই চোখা দেখেছি, কাদা খোঁচা দেখেছি, মেছো বক দেখেছি। এই কথা শুনে মনু মাঝি হেসে ফেলেছিলেন। এর পরেরটা 2-4 গল্প বলবো তোমার কোলে এসে কথক কোন গল্প শোনাতে চায়? তো উত্তরটা বলবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা কবিতায় কথক শ্যামা আর আশুকে সঙ্গে করে নিয়ে 7 সমুদ্রে 13 নদীর পাড়ি দিতে চান। তাড়াতাড়ি যাবে নতুন রাজার দেশে, ভোরবেলা নৌকা ছেড়ে তীর পুণ্যির ঘাট, তেপান্তরের মাঠ পেরিয়ে তারা চলে যাবে। সন্ধ্যাবেলায় তারা যখন ফিরে আসবে তখন মায়ের কোলে বসে এই বেড়ানোর গল্প সে বলবে। তো এই অ্যান্সারটা তোমরা লিখবে। এরপর 2-5 দেখো, তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর। সেই সময়ের কথা গাছেরা কেন চলাফেরা করে না গল্পে কিভাবে ফুটে উঠেছে? তো উত্তরটা বলবে প্রচলিত গল্প গাছেরা কেন চলাফেরা করে না। গল্পে খুব প্রাচীনকালে গাছেরাও মানুষ ও অন্যান্য জীবজন্তুদের মতো চলাফেরা করতে পারত। তখন পৃথিবী এখনকার থেকে অনেক বেশি সুন্দর ছিল। গাছ ও মানুষ একে অন্যের উপকারী বন্ধু ছিল। এছাড়া যানবাহন না থাকায় মানুষকে হেঁটে হেঁটে দূর দূরান্ত যেতে হতো। তাদের মালপত্র গাছের ডালে ঝুলিয়ে দিলে গাছেরা সেগুলি বয়ে নিয়ে চলে যেত। আবার বুড়ো লোকেদের ও গাছের ডালে বসিয়ে বয়ে গন্তব্যস্থলে নিয়ে যেত। তো এই অ্যান্সারটা তোমরা লিখবে। এরপর 2-6 একা একা থাকতে নেই গল্পে বর্ষার রাতে কি ঘটেছিল? তো উত্তরটা লিখবে প্রচলিত গল্প একা একা থাকতে নেই। এই গল্পের বর্ষার রাতে হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হয়েছিল। সেই হাওয়ার দাপটে সব ওলট পালট হয়ে গিয়েছিল, মাঠের গাছপালা কাঁপতে শুরু করেছিল। বর্ষার রাতে এইগুলি হয়েছিল। তো এর পরেরটা 2-7 আজ কি আরাম। আরাম কবিতায় শিশুটি আরাম বোধ করে কেন? উত্তরটা লিখবে শঙ্খ ঘোষের লেখা আরাম কবিতায় পাখির ডাকে ঘুম ভেঙে জেগে উঠে একটি শিশু দেখে তার দুপাশে বাবা মা শুয়ে রয়েছে। পাশের ঘরে তার দিদি অসাড়ে ঘুমোচ্ছে, আর এই ঘরে পুতুলগুলো টুংটাং শব্দে নেচে উঠেছে। একদিকে মুসলমানদের আজান আর অন্যদিকে রাম সীতার গান চলছে, তাই শিশুটি খুব আরাম বোধ করছে। তো এটাই তোমাদের অ্যান্সার। এরপর 3 কি বলছে দেখো, নিজের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। তো তোমাদের এখানে হচ্ছে ব্যাকরণগুলো আছে, এগুলো তোমরা ঠিকঠাক করে লিখবে, ঠিক আছে? একটু যদি ভুল করে দাও তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। বাংলা ভাষায় স্বরবর্ণ কি কি? তো উত্তরটা লিখবে বাংলা ভাষায় স্বরবর্ণ হলো 11টি। সেগুলি হলো অ, আ, হস্র ই দীর্ঘ, হস্র উ দীর্ঘ, রি, এ, ওই, ও, ঔ। এরপর 3-2 দ্বিস্বর কাদের বলা হয়? তো উত্তরটা লিখবে যে স্বরধ্বনির মধ্যে 2টি স্বরধ্বনি থাকে তাকে দ্বিস্বর বলে। যেমন ঔ, ঔ মানে ও যুক্ত হস্র উ, ওই মানে ও যুক্ত হস্র ই। এভাবে তোমরা অ্যান্সারটা লিখবে। এরপর 3-3 বর্ণ বিশ্লেষণ করো। ফার্স্ট 3-3 আকাঙ্ক্ষা। উত্তরটা লিখবে আকাঙ্ক্ষা সমান বা হাইফেনও দিতে পারো আ যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত উ যুক্ত কয় হসন্ত যুক্ত মধ্যনস্য হসন্ত যুক্ত আ। এরপর বিদ্যাসাগর। বিদ্যাসাগরটা কি লিখবে বয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত দয় হসন্ত যুক্ত অন্তস্থ জয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্তেশ হসন্ত যুক্ত আ যুক্ত গয় হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত। এরপর স্বাধীনতা কি লিখবে দন্তেশ হসন্ত যুক্ত বয় হসন্ত যুক্ত আ যুক্ত ধয় হসন্ত যুক্ত দীর্ঘই যুক্ত দন্তেন হসন্ত যুক্ত অ যুক্ত তয় হসন্ত যুক্ত আ। এরপর অসাবধানী। তো এটা লিখবে অ যুক্ত দন্তেশ হসন্ত যুক্ত আ যুক্ত বয় হসন্ত যুক্ত ধয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্তেন্নয় হসন্ত যুক্ত হস্যই। এরপর বিপর্যস্ত। এটা কি লিখবে দেখো, এটা লিখবে বয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত পয় হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত যুক্ত অন্তস্থ জয় হসন্ত যুক্ত অ যুক্ত দন্তেশ হসন্ত যুক্ত ত এ হসন্ত যুক্ত অ। এরপর আছে দেখো অবস্থান। অ যুক্ত বয় হসন্ত যুক্ত অ যুক্ত দন্তেশ হসন্ত যুক্ত থয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্তেন হসন্ত। এরপর আছে দেখো সমুদ্র। দন্তেশ হসন্ত যুক্ত অ যুক্ত ময় হসন্ত যুক্ত হস্য যুক্ত দয় হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত আ। তো এইগুলোই তোমাদের কিন্তু বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 ক্লাস 3 ছিল, ঠিক আছে? তো এইগুলো করলে তোমাদের সেপ্টেম্বর মাসের কিন্তু বাংলার জন্য সবগুলো কমপ্লিট হয়ে গেল। এরপর তোমরা দেখো সেপ্টেম্বর মাসের ইংরেজির উত্তরগুলো। তো তোমাদের প্যাসেজটা কি আছে আগে পড়ে নাও। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো।
এই প্যাসেজটা পড়ো এবং নিচের কোশ্চেনের অ্যান্সারগুলো দাও। তো প্যাসেজটা কি আছে, প্রনস অলসো লিভ ইন ওয়াটার, চিংড়িরা জলে বাস করে থাকে। প্রনস আর নট ফিশ, চিংড়িরা কিন্তু মাছ নয়। দে আর ইনসেক্টস, তারা হলো পতঙ্গ বা তারা হলো জলের পোকা। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারা জলে দ্রুত সাঁতার কাটতে পারে। দ্য বডি অফ এ প্রন ইজ কভার্ড উইথ এ সফট সেল, চিংড়ির দেহ নরম নরম খোলস বা নরম আস্তরণ দিয়ে ঢাকা থাকে। এ প্রন হ্যাজ নো ব্যাকবোন, চিংড়ির কোনো মেরুদণ্ড নেই। তো এইটি তোমাদের প্যাসেজটা দেওয়া আছে। এবার এখান থেকে কোশ্চেনগুলো দিয়েছে অ্যাক্টিভিটি 1-এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। দেখো তোমাদের 6 নাম্বার আছে, অর্থাৎ 3টে কোশ্চেন আছে, 2 নাম্বার করে 6 নাম্বার, ঠিক আছে। এটা হোয়ার ডু প্রনস লিভ, মানে চিংড়িরা কোথায় বাস করে, তাহলে অ্যান্সারটা বলবে। দেখো ডান দিকে আমি এটা ব্লু কালারের অ্যান্সারটা দেখতে পাচ্ছ, প্রনস লিভ ইন ওয়াটার। এরপর বি এরটা, হোয়াট কাভার্স দ্য বডি অফ এ প্রন, প্রনের শরীরটা কীরকম খোলস দ্বারা ঢাকা থাকে, মানে কীরকম আস্তরণ থাকে। তোমাকে বলতে হবে অ্যান্সারটা, দ্য বডি অফ এ প্রন ইজ কভার্ড উইথ এ সফট সেল, সফট সেল দ্বারা ঢাকা থাকে, অর্থাৎ নরম একটা খোলস দ্বারা। তারপর সি এরটা বলছে, ডাজ এ প্রন সুইম স্লোলি, বলছে মানে চিংড়িরা কি খুব আস্তে আস্তে সাঁতার কাটে, তখন তুমি অ্যান্সারটা বলবে। দেখো সি এর অ্যান্সারটা ডান দিকে লিখেছি, নো এ প্রন ক্যান সুইম ভেরি ফাস্ট, না চিংড়িরা খুব দ্রুত সাঁতার কাটে। তো এই 3টে হলে তোমাদের অ্যান্সারটা হয়ে গেল। এরপর অ্যাক্টিভিটি 2 এরটা দেখো কি বলছে, ট্রু অথবা ফলস লিখতে বলছে। এটা কি দিয়েছে, এখানে তোমাদের 3 নাম্বার আছে 3টের জন্য। এটা আছে প্রনস আর ইনসেক্টস, প্রনস চিংড়িরা হলো জলের পোকা, এটা অবশ্যই ঠিক, অর্থাৎ ট্রু। তারপরে বলছে প্রনস হ্যাভ ব্যাকবোনস, চিংড়িদের মেরুদণ্ড থাকে, এটা ভুল, অর্থাৎ ফলস, এফ লিখবে। এরপর সি এরটা, প্রনস ক্যান নট সুইম, চিংড়িরা সাঁতার কাটতে পারে না, এটা ভুল লেখা আছে, অর্থাৎ এটাও এফ। এরপর অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3 কি বলছে দেখো, ফিল ইন দ্য টেবল উইথ কারেক্টলি অ্যাডিং ডি অর ইডি টু দ্য ওয়ার্ডস। নাও তোমাদের বাম দিকে দেওয়া আছে দেখো নাও, অর্থাৎ এখন যেটা আছে, আর দেন অর্থাৎ পরে, পরে যেটা হবে তার সঙ্গে কী হবে, হয় ইডি যোগ করতে হবে কিংবা ডি যোগ করতে হবে। দেখো নাওয়ের যেটা লাস্টে ই লেখা আছে সেটা খালি ডি যোগ করলে হবে, আর যেগুলানে লাস্ট অক্ষর ই নেই সেটা খালি ইডি যোগ করবে। তো তোমাদের 4টে আছে, 4 নাম্বার। ফার্স্ট আছে দেখো আস্ক, তো এটা ইডি যোগ করলে হবে আস্কড। তারপর হচ্ছে টার্ন, থেকে ইডি যোগ করবে টার্নড। তারপরে স্মাইল, স্মাইল থেকে ইডি যোগ করলে স্মাইলড। তারপর লাফ, লাফ থেকে ইডি যোগ করলে লাফড। তো হয়ে গেল। এরপর অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4-এ কী বলছে, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ফ্রগস, ব্যাঙ সম্বন্ধে 4টা বাক্য লিখতে বলেছে। তো একের দাগেরটা 1 নম্বর বলবে যে অ্যান্সারটা, ফ্রগস আর স্মল ক্রিয়েচার্স, ব্যাঙ হলো একটা ছোটো প্রাণী। 2 নম্বর লিখবে, দে ক্যান লিভ বোথ অন ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার, ব্যাঙরা জল এবং স্থল উভয় জায়গাতেই বসবাস করতে পারে। 3 নম্বরে লিখবে, দে ইট ইনসেক্টস, তারা পতঙ্গ খায়। তারপর 4 নম্বর লিখবে, দে লে দেয়ার এগস ইন ওয়াটার, তারা জলে ডিম পাড়ে। তো এই 4টে পয়েন্ট লিখলে, অর্থাৎ এই 4টে বাক্য লিখলে তোমাদের 5 নাম্বার তোমরা পেয়ে যাবে। এরপর তোমরা স্বাস্থ্য ও শারীরশিক্ষার অ্যান্সারগুলো দেখে নাও। তো তোমাদের এখানে দেখো জল সংরক্ষণ ও যোগাসন থেকে কোশ্চেনগুলো দিয়েছে। তো তোমাদের সম্পূর্ণ উত্তরগুলো দেখো করানো আছে ভালোভাবে। তো জল সংরক্ষণ ও যোগাসন থেকে একের দাগেরটা আছে দেখো, জল সংরক্ষণ থেকে 7টা কোশ্চেন আছে, 7 নাম্বার। একের দাগেরটা কি বলছে, নিচের শব্দ ঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থানটিতে পূরণ করো। তো তোমাদের এখানে শব্দ ঝুড়ির কথা বলা হয়েছে। তো শব্দ ঝুড়িটা দেখে নাও কি আছে। শব্দ ঝুড়িয়ে দেওয়া আছে পরীক্ষা, ব্যবহার, প্রয়োজন, সাশ্রয়, অভাব, বোধোদয়, অপচয়, জীবন। তো দেখো তোমাদের এখানে একটা এক্সট্রা দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো কি লেখা আছে, কয়েকটা, অন্তত একবার পরীক্ষাগারে পানীয় জলের ড্যাশ দরকার, এটা হবে পরীক্ষা। দেখো তোমাদের শব্দ ঝুড়িয়ে পরীক্ষা প্রথমে আছে, তো পরীক্ষাটা ওখানে হবে। এরপর খয়েরটা কি বলছে দেখো, বৃষ্টির জল ড্যাশ করা যায় জানি কতভাবে। তো এটা হবে তোমাদের দেখো শব্দ জুড়িয়ে, তারপরে আছে ব্যবহার, ব্যবহারটা এখানে বসবে, বৃষ্টির জল ব্যবহার করা যায় জানি কতভাবে। এরপর গয়েরটা জল সংরক্ষণ থেকে আছে, বৃষ্টির জল ধরে রেখে হবে জলঋত ড্যাশ, এটা হবে সাশ্রয়। শব্দ ঝুড়িয়ে দেখো সাশ্রয় লেখা আছে, তো এখানে তোমরা গয়েরটাই সাশ্রয় বসাবে। এরপর ঘয়েরটা জল ব্যবহার করবে সবাই তার ড্যাশ মতো,
এটা হবে প্রয়োজন মতো, শব্দ জুড়ি থেকে প্রয়োজনটা এখানে বসিয়ে দেবে। এরপর উঁয়োরটা কি আছে দেখো, গরমটা এলে জলের ড্যাশ মানুষ কাঁদে যে কত। তাহলে গরমটা এলে জলের অভাব মানুষ কাঁদে যে কত, তো শব্দ জুড়ি থেকে অভাব শব্দটা ওখানে বসাবে। এরপর চয়েরটা কি আছে দেখো, পানীয় জলের ড্যাশ করা মোটেই কাম্য নয়। তো পানীয় জলের অপচয় করা মোটেই কাম্য নয়, দেখো অপচয়টা শব্দ জুড়িয়ে দেওয়া আছে। এরপর জলই জীবন সকলের মনে হোক আজ ড্যাশ, এটা হবে বোধোদয়, শব্দ জুড়ি থেকে বোধোদয় শব্দটা এখানে লিখবে, জলই জীবন সকলের মনে হোক আজ বোধোদয়। তো এরপরে 2 দাগের কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো, 2 দাগের কোশ্চেনগুলোও কিন্তু জল সংরক্ষণ থেকে দেওয়া আছে। 2 দাগের 1 কি বলছে, জল আমাদের কি কি কাজে ব্যবহৃত হয়, এটা 4 নাম্বার আছে তোমাদের। তো উত্তরটা লিখবে, জল আমাদের নানান কাজে ব্যবহৃত হয়। 1 নম্বর খাবার, রান্নার, স্নানের, জামা কাপড় বাসনপত্র ধোয়ার, শৌচালয়ে ব্যবহার ইত্যাদি কাজের জন্য। 2 নম্বরে লিখবে সেচের কাজের জন্য। 3 নম্বরে লিখবে শিল্প এবং বাণিজ্যের জন্য। 4 নম্বরে লিখবে সমুদ্রের জল পানীয় জল হিসেবে গ্রহণ করা না হলেও এ জলও আমাদের বেঁচে থাকার বিভিন্ন কাজে সাহায্য করে। এর পরের কোশ্চেন দেখো, ক্ষয়ের দাগেরটা, জলে কি কি বেশি থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে। এখানে দেখো আচ্ছা জলে কি বেশি থাকলে, আচ্ছা কি বেশি থাকলে, অনেকে যদি শুধু লেখো যে আর্সেনিক বেশি থাকলে ক্ষতি হবে সেটাও লিখতে পারো, বা আমি যেই উত্তরটা লিখেছি এইটাও লিখবে, যে জলে বেশি পরিমাণে ধাতব পদার্থ যেমন আর্সেনিক, সীসা, পারদ ইত্যাদি থাকলে, এছাড়া বিভিন্ন রকম বর্জ্য পদার্থ, রাসায়নিক পদার্থ ইত্যাদি থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে। তো এই অ্যান্সারটা লিখলে তোমরা 2 নাম্বার পেয়ে যাবে। এরপর গয়েরটা কি বলছে দেখো, কীভাবে বৃষ্টির জল সংরক্ষণ করা যায়, এটা 4 নাম্বার আছে। তো তোমরা উত্তরটা লিখবে যেভাবে আমি লিখেছি, বৃষ্টির জল সংরক্ষণ করার জন্য যে ব্যবস্থা অবলম্বন করতে হয় তার 3টি দিক রয়েছে, জল ধরা, জল বহন করা ও জল সঞ্চয় করা। এরপর লিখবে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থাগুলি হলো, 1 নম্বর বাড়ির কাজের প্রয়োজনীয় ছাদ থেকে বৃষ্টির জল সংগ্রহ করে রাখা যায়। 2 নম্বর কৃষিতে বাড়তি সেচের জন্য বা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য বা বন্য জীবজন্তুদের বাঁচিয়ে রাখার জন্য নির্দিষ্ট জায়গায় পুকুর, ডোবা, বাঁধ ইত্যাদি খনন করে বৃষ্টির জল সংরক্ষণ করে রাখা যায়। তো এইটা লিখলে তোমরা 4 নাম্বার পেয়ে যাবে। এরপর 3 দাগেরটা কি বলছে দেখো, নিচের যোগাসনের ভঙ্গিগুলি চিনে ছবির নিচে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো। তো তোমাদের এখানে 8 নাম্বার দেওয়া আছে। কয়েরটা কি বলছে দেখো, কয়ের যে ছবিটা তোমরা এটা দেখতেই পাচ্ছ, এই ছবিটা হচ্ছে নাম বৃক্ষাসন। কি বললাম, বৃক্ষাসন। তোমরা ঠিক করে বানানটা লিখবে, ঠিক আছে, বানান ভুল একদম করবে না। তারপরে ক্ষয়ের ছবিটা হচ্ছে বজ্রাসন। এরপর গয়ের দাগেরটা কি বলছে, তুমি যে যোগাসনটি সবচেয়ে ভালো অনুশীলন করতে পারো তার নামটি লেখো। তো তুমি যেটা পারো সেটা লিখবে, আমি এখানে লিখেছি পদ্মাসন, কারণ পদ্মাসন অনেকেই করতে পারে। তো তুমি যেটা ভালো পারো সেটা লিখবে, ঠিক আছে। এরপর তোমরা আমাদের পরিবেশ থেকে সেপ্টেম্বর মাসের যেই মডেল অ্যাক্টিভিটিটা দেওয়া হয়েছে তার উত্তরগুলো দেখে নাও। একের দাগেরটা কি বলছে দেখো, ঠিক উত্তর নির্বাচন করো। 3টে কোশ্চেন আছে 1 নাম্বার করে, অর্থাৎ 3 নাম্বার। একের দাগের 1টা, আগেকার দিনের মানুষ পোশাক তৈরির জন্য ব্যবহার করত সুতো, পশম, সিনথেটিক উল, গাছের ছাল। ঘয়েরটা দেখো গাছের ছাল, তোমরা গাছের ছালে টিক দেবে। এরপর একের দাগের 2টা, তোমার রাজ্যের উত্তর দিকের একটি জেলা হলো, কয়টা আছে পুরুলিয়া, খ পূর্ব মেদিনীপুর, ঘ কালিম্পং, ঘ উত্তর 24 পরগনা। তো সঠিক অ্যান্সারটা হচ্ছে গয়েরটা কালিম্পং। এরপর একের দাগের 3এরটা, পিনকোড হলো বাড়ির নম্বর, রাস্তার নম্বর, টেলিফোন নম্বর, পোস্ট অফিসের নম্বর। তো তোমাদের ঘয়ের অ্যান্সারটা সঠিক, অর্থাৎ পোস্ট অফিসের নম্বর। এরপর 2এর দাগেরটা কি বলছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। ক নাম্বার আছে দেখো, 3টে কোশ্চেন আছে 1 নাম্বার করে, অর্থাৎ 3 নাম্বার। 2এর দাগের 1টা, শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালককে কিভাবে ব্যবহার করে। তো উত্তরটা লিখবে, শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালককে ফুলিয়ে রাখে। তাহলে অ্যান্সারটা হয়ে গেল। এরপর 2এর দাগের 2এরটা, পাকা বাড়ির দেয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদানের নাম লেখো। তো উত্তরটা বলবে, পাকা বাড়ির দেয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদান হলো ইট। এরপর 2এর দাগের 3এরটা, পারিবারিক জীবিকার একটি উদাহরণ লেখো। তো উত্তরটা লিখবে, পারিবারিক জীবিকার একটি উদাহরণ হলো কর্মকার। তো
এরপর দেখো তিনের দাগের কি বলেছে দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে তোমাদের দেখো 2 × 2 অর্থাৎ 4, দুটো কোশ্চেন আছে 2 নাম্বার করে। তিনের দাগের একটা কি বলছে দেখো, পোষা গরুদের চটের জামা কেন পরানো হয়? তো উত্তরটা বলবে। দেখো এখানে জায়গাটা কম আছে বলে আমি উত্তরটা উপরে লিখেছি, তোমরা এগুলো খাতায় ভালো করে লিখে নেবে। পোষা গরুদের চটের জামা পরানো হয় যাতে তাদের শীত না লাগে। শীত ছাড়াও তাদের মশা লাগে। গরুরা লেজ দিয়ে মশা তাড়ালেও সারা শরীরে লেজ পৌঁছায় না, তাই চটের জামা পরালে তেমন মশা কামড়াতে পারে না। তো এরপরে দেখো তিনের দাগের 2 ভূমিকম্পন প্রবণ অঞ্চলে ইট সিমেন্টের বাড়ির বদলে কাঠের বাড়ি তৈরি করা ভালো, এ বিষয়ে তোমার মতামত লেখো। তো উত্তরটা দেখো, এটা লাল কালিতে উত্তরটা লিখেছি। ভূমিকম্প প্রবণ অঞ্চলে ইট সিমেন্টের বাড়ি থাকলে ভূমিকম্পে সেই বাড়ি ফেটে যায় এবং নষ্ট হয়ে যায়, তাই যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে কাঠের বাড়ি তৈরি করলে কিছুটা সুবিধা হয়। এরপর লিখবে চালটা টিনের হলে ভালো, সেই কাঠ আর টিন দিয়ে আবার নতুন বাড়ি তৈরি করে নেওয়া যায়। এরপরে 4 দাগেরটা কি বলছে দেখো, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। তোমাদের এখানে 3 × 1 অর্থাৎ 3 নাম্বার আছে, একটা কোশ্চেন দেওয়া আছে 3 নাম্বারের। কিন্তু তোমাদের দেখো প্রত্যেকটা কোশ্চেনেই বাক্য একটা বা দুটো বাক্য বা দুটো বা 3টে বাক্য যেই মতো বলেছে সেই মতোই লিখবে, বেশি বাক্য কিন্তু লেখা যাবে না। তো 4 একটা বাড়ির বিভিন্ন কাজে তোমার পরিবারের অন্য সদস্যদের তুমি কিভাবে সাহায্য করো? তো উত্তরটা লিখবে দেখো, তোমরা তোমাদের মতো লিখো যে যেইভাবে সাহায্য করো। তো এখানে তোমাদের জন্য একটা উত্তর করানো হয়েছে, বাড়ির বিভিন্ন কাজে আমি আমার পরিবারের অন্য সদস্যদের অনেক রকম সাহায্য করি, যেমন ঠাকুরদা খাওয়ার জল চাইলে দিই, কেউ বাড়ির বাইরে গেলে দরজায় ছিটকানি আটকে দিই, কিছু আনার দরকার হলে দোকানে যাই, কেউ এলে দরজা খুলে দিই, বাগানের গাছগুলিতে প্রতিদিন জল দিই, পরিবারের মধ্যে কারো জ্বর হলে মাথায় জলপটি দিয়ে দিই। তো এইভাবে 3টা বাক্য বলেছে, 2টো বা 3টে বাক্য বলেছে, তো তার মধ্যে অ্যান্সারটা হয়ে গেল। এরপর সবশেষে তোমরা অঙ্কের উত্তরগুলো দেখে নাও। অঙ্কের উত্তরগুলো করেছে তোমাদের সমাপ্তি দিদি। প্রথম প্রশ্নে বলছে 390 ভাজিত 3 সমান অপশন এতে আছে 13, অপশন বিতে আছে 30, অপশন সিতে আছে 031, অপশন ডিতে আছে 130। তো আমাদের সঠিক উত্তরটি হবে, যদি 390কে 3 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল আসছে 130, অতএব অপশন ডি এর উত্তরটি সঠিক। তারপরে বলেছে 1 দাগের খতে 20 × 5 + 8 × 5 সমান, অপশন এতে আছে 25 × 8, অপশন বিতে আছে 28 × 5, অপশন সিতে আছে 20 × 5 × 8, অপশন ডিতে আছে 20 × 5 × 8 × 5। তো আমরা প্রথমে 20 × 5 + 8 × 5 সমান করলে পাচ্ছি 100 + 40 সমান 140। এবার আমরা এ বি সি ডিতে যে অপশানগুলো দেওয়া ছিল সেগুলো গুণ করে আমরা পেয়েছি অপশন এতে 200, অপশন বিতে 140, অপশন সিতে 800 এবং অপশন ডিতে 4000। যেহেতু আমাদের 20 × 5 + 8 × 5 সমান 140 হয়েছিল, তাই আমাদের অপশন বি এর উত্তরটি সঠিক হবে, এটাই অ্যান্সার। তারপরে গতে একটি চিত্র দেওয়া আছে, বলছে চিত্রটি আয়তাকার চিত্র, বিতে বলছে বর্গাকার চিত্র, সিতে বলছে বৃত্তাকার চিত্র এবং ডিতে বলছে ত্রিভুজাকার চিত্র। আমরা দেখতেই পাচ্ছি পরিষ্কারভাবে এই চিত্রটি ত্রিভুজাকার চিত্র, ডি এর অপশনটি সঠিক। তারপরে বলছে 32 ভাজিত 3 ভাগটিতে ভাজ্য হলো, অপশন এ 3, অপশন বি 32, অপশন সি 10 এবং অপশন ডি 2। আমাদের এখানে ভাজ্য হচ্ছে অপশন বি 32, এটাই সঠিক উত্তর। তারপরে সত্য মিথ্যা লিখতে বলেছে, প্রথমে বলেছে 70 দিনে 7 সপ্তাহ। আমরা জানি 7 সপ্তাহ সমান 7 × 7 দিন সমান 49 দিন, আর আমাদেরকে বলেছে যে 70 দিনে 7 সপ্তাহ, অতএব প্রদত্ত বিবৃতিটি মিথ্যা, যেহেতু 49 দিনে 7 সপ্তাহ। তারপরে বলছে 44 ভাজিত 4 সমান 4 ভাজিত 44। 44 ভাজিত 4 করলে আমরা পাই 11, কিন্তু 4 ভাজিত 44 করলে আমরা 11 পাচ্ছি না, অতএব প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তারপরে বলেছে একটি চিত্র দেওয়া আছে যেখানে বৃত্তাকার চিত্রের মধ্যে আয়তাকার চিত্র আছে, আর আমরা পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছি যে বৃত্তাকার চিত্রের মধ্যেই কিন্তু আয়তাকার চিত্রটি রয়েছে, অতএব প্রদত্ত বিবৃতিটি সত্য। তারপরে বলছে একটি কোনো ব্যাংক 1 লাফে 7 ঘর যায়, 5 লাফে যায় 7 + 5 ঘর। কোনো ব্যাংকটি 1 লাফে 7 ঘর গেলে সেটা 5 লাফে যাবে 5 × 7 ঘর অর্থাৎ 35 ঘর, আর আমাদেরকে বিবৃতিতে বলছে 7 + 5 ঘর সমান 12 ঘর, অতএব প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তারপরে
দেখো 3 দাগে বলছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে, যেখানে কতে হচ্ছে দ্বিমাত্রিক চিত্র এবং খতে বাহু সংখ্যা দেওয়া আছে। তো আমাদের প্রথমে যেই বাহু সংখ্যাটি দেওয়া আছে, অর্থাৎ এই 6 বাহু বিশিষ্ট যেই বহুভুজটি রয়েছে সেখানে বাহুর সংখ্যা হচ্ছে 6, তারপরেরটাতে বাহুর সংখ্যা 5, তারপরেরটাতে একটিও বাহু নেই অর্থাৎ বাহুর সংখ্যা 0, আর তারপরে চিত্রটিতে বাহুর সংখ্যা রয়েছে 4টি। তারপরে বলেছে একটি সরল রেখাংশ এবং একটি বক্ররেখাংশ আঁকো। তো আমরা AB একটি সরল রেখাংশ এঁকেছি আর CDEFGC একটি বক্ররেখাংশ এঁকেছি। তারপরে 4 দাগের খতে বলছে একটি ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছেন। প্রতিটি ঘুড়ির দাম যদি 6 টাকা হয় তাহলে মোট কত টাকা পেয়েছেন? একটি ঘুড়ির দাম 6 টাকা হলে 148টি ঘুড়ির দাম হবে 148 × 6 টাকা, অর্থাৎ 888 টাকা। অতএব নির্ণেয় ঘুড়ি বিক্রেতা মোট 148 × 6 টাকা সমান 888 টাকা পেয়েছেন। এটাই আমাদের উত্তর। তারপরে বলছে 302 ভাজিত 3a ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করো। আমরা জানি ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এবার 302কে ভাঙলে আমরা পাচ্ছি 3 × 100 + 2, অর্থাৎ এক্ষেত্রে ভাগফল হচ্ছে 100 এবং ভাগশেষ হচ্ছে 2। এটাই আমাদের উত্তর। অর্থাৎ উত্তরটিকে এইভাবে লিখে নেবে যে নির্ণেয় ভাগফল সমান 100 এবং ভাগশেষ সমান 2। তো এইগুলিই ছিল তোমাদের ক্লাস 3 মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 6 এর সমস্ত সলিউশন। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সায়েন্স কামা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।